বাংলাদেশের রাজনীতিতে ভুল পরিবর্তন বা দলবদল কোনো নতুন ঘটনা নয়, তবে সাম্প্রতিক সময়ে এই প্রবণতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আদর্শের চেয়ে ব্যক্তিগত স্বার্থ, ব্যবসায়িক মুনাফা এবং ক্ষমতার সমীকরণই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের সৈয়দ একরামুজ্জামান, ফেনী 3 আসনের আব্দুল আওয়াল মিন্টু এবং কিশোরগঞ্জ 4 আসনের ফজলুর রহমান এই তিনজন তেমনই কয়েকজন পল্টিবাজ রাজনীতিবিদ। রাজনৈতিক জীবন পর্যালোচনা করলে দেখা যায় কিভাবে ছাত্র রাজনীতি বা ব্যবসায়িক প্রভাবকে পুঁজি করে তারা বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করেছেন। তাদের এই রাজনৈতিক উত্থান পতন, আওয়ামী লীগের সাথে অতীত সম্পৃক্ততা এবং বর্তমানে বিএনপির ছায়াতলে থেকে রাজনৈতিক ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টা বাংলাদেশের রাজনীতির এক বিচিত্র ও সুবিধাবাদী অধ্যায়কে তুলে ধরে। এটি এমন এক রাজনৈতিক সংস্কৃতি যেখানে সকালের শত্রু বিকেলে মিত্র হয়, আর নীতি নৈতিকতা কেবল কিতাবে সীমাবদ্ধ থাকে। সৈয়দ একরামুজ্জামানের রাজনৈতিক জীবন বিশ্লেষণ করলে দেখা যায় তিনি মূলত একজন বড় মাপের ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও ক্ষমতার রাজনীতির সাথে তার সখ্যতা ছিল দীর্ঘদিনের। তিনি একটা সময়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ধানের শীষ প্রতীকে নির্বাচনও করেছেন। কিন্তু 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বড় বাঁকবদল নিয়ে আসে। তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপি যখন নির্বাচন বর্জন করে কঠোর আন্দোলনে ছিল, তখন একরামুজ্জামান দলের শৃঙ্খলা ভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 1 নাসিরনগর আসন থেকে নির্বাচনে অংশ নেন। এটি ছিল আওয়ামী লীগ সরকারের সাজানো একটি কৌশলগত নির্বাচন, যাকে রাজনৈতিক মহলে ডামি নির্বাচন হিসেবে অভিহিত করা হয়। নির্বাচনে জয়লাভ করার পরপরই তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। তার এই পদক্ষেপকে বিএনপির তৃণমূল কর্মীরা চরম বিশ্বাসভঙ্গ এবং দলের পিঠে ছুরিক্ষাঘাত হিসেবে দেখেছিল, কারণ যে দল তাকে রাজনৈতিক পরিচয় এবং উচ্চ মর্যাদা দিয়েছিল, সংকটের সময় তিনি সেই দলের অস্তিত্বের বিরুদ্ধেই অবস্থান নিয়েছিলেন। তবে 5 আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখন আমূল বদলে যায় এবং আওয়ামী লীগ সরকার পতনের পর তাদের নেতা যখন আত্মগোপনে চলে যান, তখন একরামুজ্জামানের মতো সুবিধাবাদী রাজনীতিকদের অবস্থান নিয়ে পুনরায় প্রশ্ন ওঠে। তার রাজনৈতিক উত্থান মূলত ব্যবসায়িক প্রভাবের ওপর ভিত্তি করে হয়েছিল, যেখানে আদর্শের চেয়ে সংসদ সদস্য পদটিই তার কাছে বড় ছিল। বর্তমানে তিনি আবার বিএনপির বলয়ে ফেরার বা দলটির ছায়াতলে থেকে সুবিধা নেওয়ার যে চেষ্টা করছেন, তা তার রাজনৈতিক সুবিধাবাদের চূড়ান্ত ও নগ্ন বহিঃপ্রকাশ হিসেবে গণ্য করা হচ্ছে। এমন ব্যক্তিরা রাজনৈতিক দলে কোনো অবদান রাখার চেয়ে নিজেদের ব্যবসায়িক সুরক্ষা নিশ্চিত করতেই বেশি আগ্রহী থাকেন। অন্যদিকে আব্দুল আওয়াল মিন্টুর রাজনৈতিক যাত্রা আরও দীর্ঘ, প্রভাবশালী এবং জটিল। 90-এর দশকে তিনি আওয়ামী লীগের একজন অন্যতম প্রধান ডোনার বা অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত ছিলেন। তৎকালীন সময়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং দলের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার পরোক্ষ প্রভাব ছিল বলে মনে করা হয়। তার ব্যবসায়িক প্রভাব এবং আর্থিক ক্ষমতা তাকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল। তিনি এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি মনে করেছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়ন পাওয়া তার জন্য সময়ের ব্যাপার মাত্র। কিন্তু 1999 সালের দিকে সেই কাঙ্ক্ষিত মনোনয়ন না পাওয়াকে কেন্দ্র করে দলের সাথে তার চরম তিক্ততা তৈরি হয় এবং মোহভঙ্গ ঘটে। তিনি বুঝতে পারেন যে আওয়ামী লীগের ভেতরে থেকে তার ব্যক্তিগত উচ্চাভিলাষ পূরণ হওয়া সম্ভব নয়। এরপরই তিনি নাটকীয়ভাবে দলবদল করে বিএনপিতে যোগ দেন। মির্জা আব্বাস বা সাদেক হোসেন খোকার মতো ঝানু রাজনীতিকদের সাথে টেক্কা দিয়ে তিনি খুব দ্রুত বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে জায়গা করে নেন। তবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি আদর্শিক কারণে নয়, বরং তার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য রক্ষা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতে পছন্দ করেন। ফেনী 3 আসনে তার মনোনয়ন বা প্রার্থিতা নিয়ে সবসময় স্থানীয় রাজনীতিতে বিতর্ক ছিল। আওয়ামী লীগের একসময়ের বিশ্বস্ত এই অর্থদাতা এখন বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসীন। তার এই বিবর্তন প্রমাণ করে যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এবং স্বার্থের প্রয়োজনে চিরশত্রুও মিত্রে পরিণত হতে পারে। তার মতো নেতাদের কাছে দল কেবল একটি প্ল্যাটফর্ম যা তাদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করে। কিশোরগঞ্জ 4 আসনের ফজলুর রহমানের রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল একদম তৃণমূল থেকে, যা অন্য 2 নেতার চেয়ে কিছুটা ভিন্ন। তিনি একসময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, যা যে কোনো ছাত্রনেতার জন্য সর্বোচ্চ সম্মানের পদ। ছাত্র রাজনীতির সেই স্বর্ণালী সময়গুলোতে তিনি আওয়ামী লীগের একজন কট্টর অনুসারী, নির্ভীক কর্মী এবং তুখোড় বক্তা ছিলেন। দলের দুর্দিনে রাজপথে তার সক্রিয় ভূমিকা ছিল, কিন্তু 90-এর দশকের পর থেকেই তার রাজনৈতিক অবস্থানে এক ধরনের অস্থিরতা ও বিচ্যুতি দেখা যায়। তিনি শুধু আওয়ামী লীগই ছাড়েননি, বরং মাঝপথে জাতীয় পার্টি সহ আরও কিছু ছোট বড় দলের সাথে যুক্ত হয়েছিলেন।
তার এই রাজনৈতিক পল্টিবাজি তাকে বারবার আলোচনার কেন্দ্রে ও বিতর্কের মুখে নিয়ে এসেছে। ফজলুর রহমানের মতো একজন নেতার রাজনৈতিক উত্থান হয়েছিল যে ছাত্র রাজনীতির আদর্শের ওপর ভিত্তি করে সময়ের পরিক্রমায় তিনি সেই আদর্শ থেকে যোজন যোজন দূরে সরে গিয়েছেন। বর্তমানে তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত এবং দলটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের চেষ্টা করছেন। একজন সাবেক ছাত্রলীগ সভাপতির বিএনপির সুবিধাভোগী হয়ে ওঠা এবং পুনরায় নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নেওয়া রাজনৈতিক অঙ্গনে নৈতিকতা ও চারিত্রিক দৃঢ়তা নিয়ে বড় প্রশ্ন তোলে। তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে নীতি নৈতিকতার চেয়ে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখা এবং সাংসদীয় আসনে নিজের আধিপত্য বজায় রাখাই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এই তিন নেতার জীবনলিপি পর্যালোচনা করলে একটি সাধারণ বৈশিষ্ট্য খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। তা হল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার তীব্র ও আদিম আকাঙ্ক্ষা। তারা যখন যে দল ক্ষমতায় থেকেছে বা থাকার সম্ভাবনা তৈরি করেছে সেই দলের রং মেখেছেন নিপুণভাবে। সৈয়দ একরামুজ্জামানের মতো ব্যবসায়ী নেতার জন্য রাজনীতি ছিল এক ধরনের বিনিয়োগ, যেখানে তিনি সংসদ সদস্য পদের বিনিময়ে নিজের ব্যবসায়িক সাম্রাজ্যের সুরক্ষা নিশ্চিত করতে চেয়েছিলেন। 2024 সালের নির্বাচনে তার অংশগ্রহণ এবং পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দেওয়া ছিল নিছক একটি সুবিধাবাদী চাল। আবার আব্দুল আওয়াল মিন্টুর মতো বড় ব্যবসায়ীরা রাজনীতিকে ব্যবহার করেন পলিসি লেভেলে প্রভাব খাটানোর জন্য। আওয়ামী লীগের ডোনার থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান হওয়ার এই দীর্ঘ সফরে তিনি শুধু তার দলের পরিচয় পরিবর্তন ঘটিয়েছেন, কিন্তু তার কর্পোরেট দৃষ্টিভঙ্গি ও স্বার্থসিদ্ধির কৌশল অপরিবর্তিত থেকেছে। ফজলুর রহমানের ক্ষেত্রে দেখা যায় ক্ষমতার স্বাদ একবার পেলে মানুষ কিভাবে নিজের রাজনৈতিক শিকড় বা অতীত সংগ্রামকে অবলীলায় ভুলে যেতে পারে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হয়েও তিনি এখন বিএনপির ছায়াতলে আশ্রিত, যা তার রাজনৈতিক ক্যারিয়ারে এক বিশাল স্ববিরোধিতা এবং ট্র্যাজেডি। বাংলাদেশের বর্তমান অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের নেতাদের ভবিষ্যৎ এখন বড় চ্যালেঞ্জের মুখে। বিশেষ করে 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে আমূল সংস্কারের যে গণদাবি উঠেছে, তাতে এই সুবিধাবাদী বা পল্টিবাজ নেতাদের প্রতি সাধারণ মানুষের তীব্র ঘৃণা ও অনাস্থা তৈরি হয়েছে। সাধারণ ভোটাররা এখন অনেক বেশি সচেতন এবং তথ্য সমৃদ্ধ। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটের কল্যাণে খুব সহজেই এই নেতাদের অতীত রেকর্ড যাচাই করতে পারছেন। ভোটাররা দেখছেন কিভাবে এই নেতারা একসময় আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন, দলটির আর্থিক সংস্থান করেছেন কিংবা ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করেছেন, আর এখন আবার পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে নিজেদের ভোল পাল্টে বড় বড় কথা বলছেন। ফজলুর রহমান বা একরামুজ্জামানরা যখন আবারও নির্বাচনের স্বপ্ন দেখছেন, তখন তাদের সেই অতীত কর্মকাণ্ডগুলো বারবার জনগণের কাঠগড়ায় দাঁড়াচ্ছে। 2024 সালের তথাকথিত নির্বাচনে অংশগ্রহণ করে যারা আওয়ামী লীগের একতরফা শাসনকে লইথবানা দেওয়ার চেষ্টা করেছিলেন, তাদের জন্য পুনরায় গণতান্ত্রিক দলগুলোর রাজনীতিতে জায়গা পাওয়াটা নৈতিকভাবে অগ্রহণযোগ্য হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি ঐতিহাসিকভাবেই এমন যে এখানে নীতিবানদের চেয়ে সুবিধাবাদীরাই বারবার জয়ী হয় এবং দলের ভেতরে জায়গা করে নেয়। এই নেতাদের রাজনৈতিক উত্থান পতন আরও একটি গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করে। তা হল বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠনিক দুর্বলতা। দলগুলো যখন তৃণমূলের ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে অর্থশালী ব্যবসায়ী বা সুবিধাবাদী নেতাদের মনোনয়ন দেয়, তখনই এই ধরনের পল্টিবাজির সুযোগ তৈরি হয়। আব্দুল আওয়াল মিন্টুর মতো ব্যবসায়ীরা যখন অর্থের জোরে দলের নীতি নির্ধারণী পর্যায়ে চলে আসেন, তখন তৃণমূলের আদর্শিক রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়। আবার ফজলুর রহমানের মতো নেতারা যখন দলবদল করেন, তখন সেটি কর্মীদের মনে চরম হতাশা তৈরি করে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একরামুজ্জামানের আওয়ামী লীগে যোগদান ছিল স্থানীয় বিএনপির জন্য একটা বড় ধাক্কা। অথচ আজ যখন পট পরিবর্তন হয়েছে, তখনও তিনি আবারও সেই বিএনপিরই দাক্ষিণ্য পাওয়ার চেষ্টা করছেন। এটি কেবল রাজনৈতিক প্রতারণাই নয়, বরং জনমতের সাথে এক ধরনের রসকিতা। তাদের এই কর্মকাণ্ড প্রমাণ করে যে তাদের কাছে কোনো নির্দিষ্ট আদর্শ নেই, আছে শুধু ক্ষমতার গদি।